আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের পৌরনীতির নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে প্রথম পত্রের একটা ক্লাস করব আমরা। আজকে আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায় পড়ব। সো সপ্তম অধ্যায়ে কী কী পড়ব আমরা এটা একটু দেখে নেই চলো। সপ্তম অধ্যায়ে হচ্ছে আমরা সরকার কাঠামো, আমরা যে দেশটাতে বসবাস করি ওই দেশের যে সরকার কাঠামো আছে এবং সরকারের যে অঙ্গসমূহ আছে, সরকারের কাঠামো এবং অঙ্গসমূহ নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা হচ্ছে পড়ে ফেলবো এবং অধ্যায়টি কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। আজকের হচ্ছে আমাদের পড়ার যে বিষয় আছে এই জিনিসগুলো। সো প্রথমেই যদি হচ্ছে যে আমরা দেখি সরকার কাঠামো। সো বিভিন্ন দেশে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সরকার কাঠামো বিদ্যমান রয়েছে। সো প্রত্যেকটা দেশে যে আসলে এক ধরনের সরকার কাঠামো বিদ্যমান বিষয়টা মোটেও এমন না। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার কাঠামো, কোনো দেশে গণতান্ত্রিক সরকার কাঠামো রয়েছে, কোনো দেশে বা রয়েছে হচ্ছে রাজতন্ত্র, কোনো দেশে বা রয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, কোনো দেশে বা স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। প্রতিটি রাষ্ট্রেই সরকার কাঠামো প্রায় অভিন্ন। এর কারণেই কি প্রতিটি রাষ্ট্রের সরকার ব্যবস্থা অভিন্ন, অর্থাৎ আইনসভা, শাসন নির্বাহ বিভাগ বিভিন্ন দিক চিন্তা করার মাধ্যমে সরকারের যে কর্মকাণ্ড বাস্তবায়ন হয় এই জিনিসটাই আর কি ভিন্নতা রয়েছে এই জায়গাতে। সো গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে না, তার সময় থেকেই সরকারের তিনটা বিভাগীয় নীতি চলে আসছে। তার মানে হচ্ছে অ্যারিস্টটলের সময় থেকেই সরকারকে তিনটা বিভাগে ভাগ করা যায়। আমরা কিন্তু এটা হচ্ছে সরকারের কাঠামো না, শুরুতে তোমাদেরকে যে বললাম বিভিন্ন ধরনের সরকার, এটা আসলে কোন দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এইটা। বাট সরকার কাঠামো কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা আসলে অ্যারিস্টটলের সময় থেকেই বিদ্যমান রয়েছে। সো এই তিন ধরনের ক্ষমতার উপর ভিত্তি করে সম্পাদীয় বিভাগগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিন ভাগে ভাগ করতে পারি। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিন ভাগে আমরা হচ্ছে সরকার কাঠামো বা সরকার ব্যবস্থাকে ভাগ করতে পারি। তিন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। সো আমরা যদি একটু দেখে নেই এই গ্রাফটা, যদি আমরা দেখি, আমরা যদি হচ্ছে এইটা দেখি ডায়াগ্রামগুলো আমাদের জন্য সহজ হবে। প্রথমত এই যে সরকার কাঠামো, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিন ভাগে ভাগ করা যায়। বিচার বিভাগকে আবার ভাগ করতে পারি আমরা উচ্চ স্তরের আদালত, মধ্য স্তরের আদালত এবং নিম্ন স্তরের আদালত, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। এরপর শাসন বিভাগকে ভাগ করতে পারি আমরা মাঠ প্রশাসন, এটার হচ্ছে মাঠ প্রশাসনের সবচেয়ে বড় যে জায়গাটা ওটা হচ্ছে বিভাগ, সবচেয়ে বৃহত্তম একক। এরপর হচ্ছে জেলা, এরপরে রয়েছে উপজেলা বা থানা। মাঠ প্রশাসনের কে যদি হচ্ছে আমরা বিভাগ করি, এরপর শাসন বিভাগে রয়েছে কেন্দ্রীয় প্রশাসন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, সচিবালয়, মন্ত্রণালয়, বিভাগ এবং শাখাসমূহ রয়েছে। আইনসভাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন আমাদের দেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, অপরদিকে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান রয়েছে, মানে যেখানে হচ্ছে দুইটা কক্ষ থাকে, মানে দুইটা পরিষদ থাকে, একটা নিম্ন কক্ষ থাকে আরেকটা উচ্চ কক্ষ থাকে। সো একটা আসলে কম ক্ষমতা সম্পন্ন থাকে, আরেকটা থাকে হচ্ছে বেশি ক্ষমতা সম্পন্ন। প্রথমেই যদি হচ্ছে আমরা দেখি সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু জেনে নেই চলো। শুরুতে হচ্ছে আমাদের বর্তমান সময়ে সরকারের শ্রেণী বিভাগ আমরা জানবো না, আমরা জানবো অ্যারিস্টটলের সময়ের সরকারের শ্রেণী বিভাগ। চলো আমরা অনেক ইতিহাস সম্পর্কে জেনে নেই, আমাদেরকে অনেক পূর্বে ফিরে যেতে হবে। রেডি গায়েস? চলো তাহলে আমরা জেনে নিই অ্যারিস্টটলের সময়ের যে সরকার বিভাগ আছে ওই সরকার বিভাগ সম্পর্কে। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দুটি নীতির ওপর ভিত্তি করে সরকারকে বিভাজন করেছিলেন। তাহলে আমাদের যে গ্রিক দার্শনিক ছিলেন অ্যারিস্টটল, তিনি দুইটা নীতির ওপর ভিত্তি করে সরকারকে বিভাজন করেছিলেন। একটা হচ্ছে সংখ্যা নীতি, আরেকটা হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য নীতি। তার মানে হচ্ছে আমরা জেনে গেলাম অ্যারিস্টটল দুইটা নীতির উপর ভিত্তি করে সরকারকে ভাগ করেছিলেন, সংখ্যা নীতি, লক্ষ্য বা উদ্দেশ্য নীতি, এই দুইটার উপর ভিত্তি করে হচ্ছে ভাগ করেছিলেন। সংখ্যা নীতি অনুযায়ী তিনি সরকারকে একজনের, কয়েকজনের, বহুজনের শাসন, এই তিন ধরনের শ্রেণীতে ভাগ করেছিলেন। উদ্দেশ্য নীতি অনুযায়ী তিনি ভাগ করেছিলেন হচ্ছে স্বাভাবিক ও বিকৃত, এই দুই ভাগে ভাগ করেছিলেন। সো অ্যারিস্টটলের মতে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং পলিটি হলো স্বাভাবিক সরকার, অপরদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র বা
কুলীনতন্ত্র অথবা গণতন্ত্র বা জারতন্ত্র যাই বলো না কেন, এটা হচ্ছে বিকৃত সরকার। এই জায়গা থেকে বেসিক্যালি তোমাকে প্রশ্ন করবে যে অ্যারিস্টটলের মতে গণতন্ত্র কোন ধরনের সরকার। সো গণতন্ত্র যে আসলে বিকৃত সরকার এটা আমাদের কারো মাথায় আসবে না। গণতন্ত্র সম্পর্কে আমরা অনেক ভালো ভালো জিনিস শুনে এসেছি, বাট তোমাকে মনে রাখতে হবে অ্যারিস্টটলের মতে কিন্তু গণতন্ত্র ছিল বিকৃত একটা সরকার। সো এটা একটু মনে রাখবা। সো আমরা আসলে অ্যারিস্টটলের সরকারের যে কাঠামো আছে এটা একটু জেনে নিই, চলো। সো অ্যারিস্টটলের সরকারের যে কাঠামো, প্রথমত হচ্ছে যে অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগটা আমরা একটু জেনে নিই। শাসকের সংখ্যা, উদ্দেশ্য ও নীতি ছিল হচ্ছে যে অ্যারিস্টটলের মতে হচ্ছে তোমার সংখ্যা নীতি, তারপর হচ্ছে যে শাসকের সংখ্যা, স্বাভাবিক রূপ ছিল কোনটা আর হচ্ছে বিকৃত রূপ ছিল কোনটা, এটা একটু জেনে নিই। একজনের শাসনকে হচ্ছে একজনের শাসন, রাজতন্ত্র ডেফিনেটলি হচ্ছে একজনের শাসন হবে, যেটা ছিল হচ্ছে যে তোমার যেটার স্বাভাবিক রূপ, মানে অ্যারিস্টটলের মতে স্বাভাবিক রূপ হচ্ছে রাজতন্ত্র একজনের শাসনের ক্ষেত্রে। অপরদিকে হচ্ছে স্বৈরতন্ত্র হচ্ছে বিকৃত রূপ। অপরদিকে অ্যারিস্টটলের মতে কয়েকজন যখন শাসন করে, কয়েকজন শাসনের ক্ষেত্রে অভিজাততন্ত্র ছিল হচ্ছে যে স্বাভাবিক রূপ, অপরদিকে ধনিকতন্ত্র বা কলিকতন্ত্র ছিল বিকৃত রূপ। অপরদিকে হচ্ছে বহুজনের ক্ষেত্রে পলিটি ছিল হচ্ছে স্বাভাবিক রূপ, অপরদিকে গণতন্ত্র ছিল হচ্ছে বিকৃত রূপ। জাস্ট মনে রাখবা অ্যারিস্টটলের ক্ষেত্রে একজন যখন শাসন করত তখন স্বাভাবিক ছিল রাজতন্ত্র, অপরদিকে অ্যারিস্টটলের মতে স্বৈরতন্ত্র ছিল বিকৃত রূপ। ফাইন, বর্তমানেও বিকৃত রূপ হিসেবেই আমরা চিহ্নিত করি এটাকে। কয়েকজনের শাসনের ক্ষেত্রে অভিজাততন্ত্র ছিল স্বাভাবিক রূপ, অপরদিকে ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র ছিল হচ্ছে বিকৃত রূপ। তারপর বহুজনের ক্ষেত্রে পলিটি ছিল স্বাভাবিক রূপ, অপরদিকে গণতন্ত্র ছিল হচ্ছে তোমার বিকৃত রূপ অ্যারিস্টটলের ক্ষেত্রে। জাস্ট এই জিনিসটা মনে রাখবে, অ্যারিস্টটলের মতে গণতন্ত্র ছিল হচ্ছে বিকৃত রূপ। সো সরকারের আধুনিক শ্রেণী বিভাগ, সো আধুনিককালের সরকারের শ্রেণী বিভাগটা অ্যারিস্টটলের কালীন বা প্রাচীনকালের সরকারের শ্রেণী বিভাগ থেকে অবশ্যই একটু আলাদা হবে। এইটা একটু আমরা চলো দেখে নিই। প্রথমত যদি আমরা দেখি আধুনিক কালের যে সরকার আছে এটার শ্রেণী বিভাগটা একটু আমরা দেখে নিব। প্রথমত আধুনিক সরকার এটার যে শ্রেণী বিভাগ, এটাকে মূলত প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। গণতন্ত্র যেটা হচ্ছে ডেমোক্রেসি, অপরদিকে হচ্ছে একনায়কতন্ত্র। সো গণতন্ত্র হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা কি, যেখানে আসলে নিরঙ্কুশ রাজতন্ত্র ভার্সেস নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, দুইটা নতুন জিনিস আমরা জেনে নিই। নিরঙ্কুশ রাজতন্ত্র মানে হচ্ছে রাজার আদেশই হচ্ছে সার্বভৌম, রাজা যেটা বলবে ওইটাই হবে, তার মানে হচ্ছে রাজতন্ত্রটা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। অপরদিকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেটা, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ক্ষেত্রে কি হবে জানো, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে যে একদম যে রাজতন্ত্র বা রাজার কথাই সর্বোচ্চ প্রায়োরিটি পাবে এমন না, বিষয়টা মোটেও এমন না। এই জায়গায় তোমার হচ্ছে প্রাধান্য পাবে কি, সরকার থাকবে বা রাষ্ট্রপতি শাসিত সরকার থাকতে পারে, বা এটা হচ্ছে সরকার শাসিত সরকার থাকতে পারে, মানে প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকতে পারে, বাট প্রতীকী হচ্ছে একটা রাজা বা রানী থাকবে। যেমন বর্তমানে হচ্ছে ব্রিটেনের যে হচ্ছে যে রানী, তিনি কিন্তু হচ্ছে অনেকগুলা দেশের মানে হচ্ছে যে অনেকগুলা দেশের হচ্ছে তোমার হচ্ছে প্রতীকী রানী তিনি বলতে পারো আর কি, সম্মান করে তাকে হচ্ছে রানী হিসেবে দেওয়া হয়েছে। অপরদিকে হচ্ছে যে তোমার সংসদীয় হচ্ছে গণতন্ত্র থাকতে পারে, যেটা বাংলাদেশে বিদ্যমান আছে, এককেন্দ্রিক গণতন্ত্র থাকতে পারে। অপরদিকে যদি হচ্ছে আমরা দেখি প্রজাতন্ত্র, সো প্রজাতন্ত্রের ক্ষেত্রে এটা সংসদীয় হতে পারে, রাষ্ট্রপতি শাসিত হতে পারে। সংসদীয়টা আবার এককেন্দ্রিক হতে পারে, আবার যুক্তরাষ্ট্রীয় হতে পারে। এককেন্দ্রিক বাংলাদেশেরটা, যুক্তরাষ্ট্রেরটা, আরও বেশ কিছু দেশ রয়েছে। রাষ্ট্রপতি শাসিতটাও হচ্ছে এককেন্দ্রিক হইতে পারে, আবার হচ্ছে যুক্তরাষ্ট্রীয়ও হইতে পারে। সো এই হচ্ছে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ। একদিকে হচ্ছে একনায়কতন্ত্র, একনায়কতন্ত্রটা আবার কি, একনায়কতন্ত্রটা বেসিক্যালি হচ্ছে যে তোমার যেখানে হচ্ছে তোমার একজন শাসক থাকবে, যিনি কি করবেন, একজন শাসক তোমার শাসন কার্য পরিচালনা করবেন বা তিনি আসলে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকবে। অপরদিকে গণতন্ত্র হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আবার হচ্ছে প্রজাতন্ত্র। এই দুই ভাগে ভাগ করতে পারি। প্রজাতন্ত্রের ভিতরে রয়েছে বেশ কিছু শ্রেণী বিভাগ, এইটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। আর আমার স্টুডেন্টদের জন্য একটা ট্রিক্স আমি বলে দিয়েছি, এই ধরনের কোশ্চেন আসলে একটা স্কোপ পাইলেই তুমি ডায়াগ্রাম এঁকে ফেলবা। তুমি তো সুন্দর করে হচ্ছে এঁকে পেন্সিল নিয়ে যাবা, অবশ্যই পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা, দেন নিচে এক্সপ্লেইন করবা, তাহলে টিচার তোমার উপর এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে। সো স্কোপ পেলেই তোমরা হচ্ছে ডায়াগ্রাম এঁকে দিবা। এরপর যদি হচ্ছে আমরা দেখি গণতন্ত্র, সো গণতন্ত্র বলতে তো হচ্ছে আমরা বুঝি
গণতন্ত্র কি এটা আমরা সবাই বুঝি। আমার তোমার সকলের কথা, সকলের অভিমত, সকলের মতামত যেই জায়গায় গ্রহণযোগ্যতা পাবে ওই জিনিসটাই গণতন্ত্র। যেমন বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা বিদ্যমান রয়েছে। আচ্ছা তোমরা কি জানো আমি, তুমি বা আমরা কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু সরকার না। অবাক লাগতেছে শুনতে? একটু এক্সপ্লেইন করে দেই। ধরো আমি, তুমি, আমরা সবাই মিলে যখন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেই, ভোট দিয়ে কিন্তু একটা সরকার নির্বাচিত করি। তার মানে কি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কি সরকার নাকি আমরা? অবশ্যই আমরা। তার মানে গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কারা? গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। এই জিনিসটা আমরা সবাই জানি, যারা জানতা না তারা একটু মনে রাখবা। সো গণতন্ত্র জিনিসটা আমরা বুঝি, মানে হচ্ছে যে এখানে একদম সংখ্যাগরিষ্ঠ যে ব্যক্তিটা তার ভয়েসও যতটুকু গুরুত্ব পাবে, আবার হচ্ছে যে তোমার একদম ধরো হচ্ছে মাইনরিটি থেকে মেজরিটি প্রত্যেকটা সেক্টরই সমান গুরুত্ব পাবে। ওকে ঠিক আছে। সো গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি? গণতন্ত্রে ডেফিনেটলি বহুদলীয় ব্যবস্থা থাকবে। গণতন্ত্রে কি থাকবে? বহুদলীয়। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই চলো। গণতন্ত্রে অবশ্যই বহুদলীয় ব্যবস্থা থাকবে। আমরা যদি দেখি একটা গণতান্ত্রিক দেশের দিকে, সেখানে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে অনেকগুলা হচ্ছে পলিটিক্যাল পার্টি থাকে। বাংলাদেশেই যদি দেখো অনেকগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে। নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকবে। নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা কিভাবে থাকবে? গণতান্ত্রিক একটা দেশে সরকাররা সভা সমাবেশের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার হিসাবে দায়িত্ব গ্রহণ করবে। তার মানে নিয়মতান্ত্রিক ওয়েতে এখানে সরকার ব্যবস্থাটা পরিচালিত হবে। জনগণের সম্মতি, জনগণের সম্মতিটা কিভাবে হয়? ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। তার মানে আমরা সবাই ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে যাকে সরকার হিসেবে নির্বাচিত করব তিনিই ক্ষমতায় বসতে পারবেন। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নাগরিক ভোট দিতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রে সেটা 18 বছর বয়স। 18 বছর বয়স হলে তুমি ভোট দিতে পারবা। সংবাদপত্র স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হিসেবে কাজ করে। কেননা সংবাদপত্র স্বাধীনতার উপরেই কিন্তু তোমার ডিপেন্ড করে যে হচ্ছে গণতন্ত্র আসলে ঠিকঠাক এক্সিস্ট করতেছে কিনা। কেননা আমরা আসলে ধরো আমরা একটা দেশের ভিতরে কোনো একটা অফেন্স হইলো বা কোনো একটা কিছু হচ্ছে, তখন আমরা কোন সোর্সের অপেক্ষায় থাকি? আমরা নিউজ পেপার অথবা হচ্ছে যে তোমার টিভি, আমরা হচ্ছে প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া, এই দুইটা মিডিয়ার কোনো একটা মিডিয়ার উপর কিন্তু আমরা হচ্ছে নির্ভরশীল থাকি। ওই মিডিয়াতে যে তথ্যগুলো আসছে ওইগুলোই কিন্তু আমরা কালেক্ট করতেছি। সো সংবাদপত্রের স্বাধীনতাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো বিচার বিভাগের স্বাধীনতাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেননা বিচার বিভাগের স্বাধীনতা থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বিচার বিভাগ যদি স্বাধীনভাবে তোমার হচ্ছে কার্যক্রম পরিচালনা করতে পারে, তবেই কিন্তু হচ্ছে যে তোমার, আমার মতো, তোমার মতো সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এরপর হচ্ছে আইনের শাসন। আইনের শাসন কিন্তু গণতন্ত্রের অনেক গুরুত্বপূর্ণ উপাদান। সো কেননা তোমার হচ্ছে আইনের শাসন যখন নিশ্চিত হবে, তখন আমার তোমার মতো সাধারণ মানুষের ভয়েসটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং দায়িত্বশীলতা থাকবে গণতন্ত্রের ক্ষেত্রে। প্রত্যেকটা সরকার দায়িত্বশীল থাকবে তার জনগণের প্রতি। সো গণতন্ত্রের বৈশিষ্ট্য তোমাকে যদি বলে গণতন্ত্রের বৈশিষ্ট্য কি, এই পয়েন্টগুলো মুখস্থ করব, দেন আমরা এগুলো এক্সপ্লেইন করে দিব প্রপারলি। ঠিক আছে? ওকে চলো আমরা গণতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে বৈশিষ্ট্য যেহেতু জানলাম, গণতন্ত্রের প্রকারভেদগুলো জেনে নিই। গণতন্ত্রের প্রকারভেদ দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আরেকটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আচ্ছা একটু বলতে পারবা বাংলাদেশে কোন ধরনের গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান বা কোন ধরনের গণতন্ত্র রয়েছে? প্রত্যক্ষ গণতন্ত্র নাকি পরোক্ষ গণতন্ত্র? একটু সময় নিয়ে চিন্তা করো তো, আসলে বাংলাদেশে কোন ধরনের গণতন্ত্র বিদ্যমান? আচ্ছা বলে দিচ্ছি, বাংলাদেশে হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিদ্যমান। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রটা কোথায় ছিল? প্রাচীন গ্রিসে যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল না, সেই ছোট ছোট নগর রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান ছিল। তার মানে হচ্ছে একটা দেশের প্রত্যেকটা নাগরিক সরাসরি তোমার হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে বা পার্লামেন্টে ভূমিকা রাখতে পারবে। সো আগে হচ্ছে ছোট ছোট নগররাষ্ট্র ছিল, জনসংখ্যা কম ছিল, তখন এটা সম্ভব হতো। বাট বর্তমানে কিন্তু এটা সম্ভব না। তাই ধরো আমরা সবাই মিলে প্রত্যেকটা এলাকা থেকে একটা জনপ্রতিনিধি নির্বাচন করি। সেই জনপ্রতিনিধিরা কি করে? আমাদের দাবি দাবাগুলো সংসদে পেশ করে। সো এর কারণে বাংলাদেশে হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
বিদ্যমান জনপ্রতিনিধি যারা কিনা আমাদের প্রতিনিধিত্ব করে। তোমাদের কারো জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা আছে কিনা? থাকলে হতে পারবা। তুমি যদি এমপি হতে চাও তোমার বয়স হতে হবে 25 বছর। ওকে, সো গণতন্ত্রের গুণাবলী। এখন আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক আছে, এই জিনিসগুলো আমরা জেনে নিব। আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য, পজিটিভ দিক এবং নেগেটিভ দিক ভালোভাবে জেনে নিব। সো প্রথমেই যদি দেখি প্রত্যেকটা শাসন ব্যবস্থার ভালো মন্দ দিক রয়েছে। সো গণতন্ত্রের ভালো দিকগুলা কি? প্রথমত হচ্ছে দায়িত্বশীল শাসন। একটা গভর্নমেন্ট যে থাকে তিনি হচ্ছে দায়িত্ব নিয়ে শাসন ব্যবস্থাটা পরিচালনা করে, জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকে। রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ। রাষ্ট্র পরিচালনায় সকলেই অংশগ্রহণ করতে পারে, যদিও পরোক্ষভাবে অংশগ্রহণ করে কিন্তু সকলে অংশগ্রহণ করতে পারে। আইনের শাসন। সো গণতান্ত্রিক ব্যবস্থায় আইনি শাসন বিদ্যমান থাকে, প্রপারলি হচ্ছে আইনি শাসন বিদ্যমান থাকে। বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। গণতান্ত্রিক অবস্থায় বিশেষ কোনো ব্যক্তি বিশেষ মর্যাদা পায় বিষয়টা এমন না, বিশেষ মর্যাদার অনুপস্থিতি থাকে। যেমন তুমি হচ্ছে যদি দেখো একটা রাজ পরিবারের সদস্যরা বিশেষ একটা মর্যাদা পায়, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে না। এরপর হচ্ছে সাম্য, স্বাধীনতা সংরক্ষণ, ব্যক্তিত্ব বিকাশের সুযোগ, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার রক্ষা, ক্ষমতার অপব্যবহার রোধ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মানের উন্নতি, বিপ্লবের আশঙ্কা কম এবং দেশপ্রেম বৃদ্ধি করে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বা এইগুলো হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভালো দিক। কিভাবে দেশপ্রেম বৃদ্ধি করে? কেননা তোমার কথাও কিন্তু গুরুত্ব পাচ্ছে, তোমার দ্বারা নির্বাচিত প্রতিনিধি সরকার ব্যবস্থায় বসতেছে। সো ডেফিনেটলি তোমার কথা যেহেতু গুরুত্ব পাচ্ছে, তোমার দেশপ্রেম জাগ্রত হবে। অপরদিকে যদি এখানে স্বৈরতন্ত্র থাকতো বা রাজতন্ত্র থাকতো, তাহলে কিন্তু তুমি হচ্ছে একটা অনীহা কাজ করতো তোমার রাজার প্রতি, বা দেখা যায় তো নির্দিষ্ট একটা গোষ্ঠীর মানুষ বিশেষ মর্যাদা পাচ্ছে, বা তোমার কথা কেউ শুনতেছে না, তোমার কথা পাত্তা দিচ্ছে না। সো তোমার কথা যদি পাত্তা না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমার দেশপ্রেম বৃদ্ধি পাবে না। এরপর হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ হয়, মানবিক মর্যাদা সমুন্নত হয় হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এগুলো হচ্ছে গণতন্ত্রের ভালো দিক। তোমার সংখ্যালঘুর স্বার্থ সংরক্ষণ হয়, একজন ব্যক্তিও যেমন গুরুত্বপূর্ণ, 1000 জন ব্যক্তিও কিন্তু গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা মানুষই গণতান্ত্রিক ব্যবস্থায় সমান গুরুত্বপূর্ণ বা সমান গুরুত্ব পায়। সো এ তো দেখলাম আমরা গণতন্ত্রের ভালো দিক। গণতন্ত্রের খারাপ দিকও রয়েছে বা নেগেটিভ দিক রয়েছে, কেউই আসলে সমালোচনার ঊর্ধ্বে না। সো এখন চলো আমরা দেখে নেই গণতন্ত্রের যে নেগেটিভ দিক রয়েছে এই নেগেটিভ দিকগুলো। প্রথমত হচ্ছে ব্যয়বহুল শাসন ব্যবস্থা। সো ব্যয়বহুল শাসন ব্যবস্থাটা কিভাবে গণতন্ত্র? ব্যয়বহুল শাসন ব্যবস্থাটা হচ্ছে গণতন্ত্রে যে এই যে নির্বাচন করা লাগে ঘন ঘন, এই ঘন ঘন নির্বাচন করতে গিয়ে অনেক টাকার খরচ হয়, এর কারণে গণতন্ত্র ব্যয়বহুল শাসন ব্যবস্থা। মূর্খের শাসন। মূর্খের শাসনটা কিভাবে গণতন্ত্র? ধরো আমজনতা সবসময় কিন্তু সঠিক জাজমেন্ট দিতে পারে না, কখনো কখনো তারা ইমোশন সেন্ট্রিক একটা ডিসিশন নিয়ে ফেলে, বা দেখা যায় যে অন্যের দ্বারা প্রভাবিত হয়েও একটা ডিসিশন নিয়ে ফেলে। সামটাইমস তারা কি করে, ধরা হচ্ছে যে যোগ্য না বা হচ্ছে ক্যাপেবল না একটা দেশ পরিচালনা করার জন্য, এরকম একটা প্রার্থী তারা হচ্ছে সিলেক্ট করে ফেলে বা নির্বাচন করে ফেলে। সো তখন হচ্ছে এটা মূর্খের শাসন হয়ে যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিতে পারে না, কেননা গণতন্ত্রে কিন্তু সকলের মতামতই গ্রহণযোগ্য। তার মানে তুমি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সবার মতামত নিবা, পরোক্ষভাবে যখন নিবা তুমি পার্লামেন্টের যে মেম্বার আছে তাদের মতামত নিবা। সো এটা কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার, পার্লামেন্টে কিছু পক্ষে যাবে কিছু বিপক্ষে যাবে। সো এই ব্যবস্থার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। ওকে, পুরোপুরি আসলে স্বাধীনতা বা আইনের শাসন সামটাইমস প্রতিষ্ঠিত হয় না। গুণের চেয়ে সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অসুবিধা হয়। কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অসুবিধা হয়? দেখা গেল একটা সরকার ক্ষমতায় আছে, তুমি কিছুদিন পর ভোট দিয়ে আবার অন্য সরকারকে নির্বাচিত করলা, তখন কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এরপর যদি আমরা দেখি উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়, ওই যে সেইমভাবে দেখা যায় যে একজন ব্যক্তি বা একটা দলের যে পলিসি ছিল, তারা যে উন্নয়ন কর্মকাণ্ডের ইনিশিয়েটিভগুলো নিয়েছিল, অপর একটা দল এসে সেগুলো কন্টিনিউ নাও করতে পারে, বা অন্য কেউ ক্ষমতায় আসলে সেটা বাধাগ্রস্ত হতে পারে। দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রসার। গণতন্ত্রের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই, গণতান্ত্রিক দেশগুলোতে দুর্নীতি এবং স্বজনপ্রীতি অহরহ দেখা যায়। দলীয় মনোভাব। আমরা এই জিনিসটা সবাই জানি, গণতান্ত্রিক ব্যবস্থায়
এক একজন ব্যক্তি এক একটা দলের ইন্টারেস্টকে সার্ভ করার জন্য কাজ করে বা এক একটা মতাদর্শে আদর্শিত হয়। সো দলীয় মনোভাবের বাইরে গিয়ে আসলে তারা কোনো কাজ করে না। সামটাইমস যদি কোনো একটা দল ভুল সিদ্ধান্ত নেয় তখনও তারা হচ্ছে দলীয় মনোভাবের বাইরে যায় না। জ্ঞান বিজ্ঞানের অনুকূল নয়, তারা হচ্ছে জনগণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, তারা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের অনুকূল কোনো সিদ্ধান্ত নেয় না। জনগণের কাছে জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেক সময় অনেক সিদ্ধান্ত নেয় যেটা আসলে আত্মঘাতী হয়ে যায়। রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি, গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়। অস্থিতিশীলতা কিভাবে সৃষ্টি হয়? তোমার হচ্ছে যে ধরো অপোনেন্ট পার্টি হচ্ছে যে মাঝে মধ্যে স্ট্রাইক মারে বা অপোনেন্ট পার্টি হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তারা হচ্ছে যে হরতাল দেওয়ার মতো কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে, যেটা আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার ক্ষেত্রে তোমার হচ্ছে যে ভূমিকা রাখে বা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে। সো গণতন্ত্র তো আমরা সবাই জানলাম, গণতন্ত্রের পজিটিভ দিক নেগেটিভ দিক জানলাম আমরা। এখন চলো আমরা জেনে নিই একনায়কতন্ত্র সম্পর্কে। সো একনায়কতন্ত্র এমন একটা মতবাদ যেখানে হচ্ছে এক জাতি এক দল এক নেতা এই নীতিতে বিশ্বাসী। তার মানে কি, একটা জাতি থাকবে, একটা দল থাকবে, একটা নেতা থাকবে, এই নীতিতে বিশ্বাসী। সো এই নীতিতে বিশ্বাস করে কি গণতন্ত্র। এখন যদি আমরা দেখি একনায়কতন্ত্র হচ্ছে কি, তোমার গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা। ডেফিনেটলি এটা গণতন্ত্রের বিপরীত একটা শাসন ব্যবস্থাই হবে একনায়কতন্ত্র। সো তোমাকে যদি বলে একনায়কতন্ত্র কোন ধরনের শাসন ব্যবস্থা, তখন তুমি বলবা একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা। এরপর যদি হচ্ছে একনায়কতন্ত্রে কি হবে, একজনের হাতে বা একটা গোষ্ঠীর হাতে, নির্দিষ্ট একটা ব্যক্তির হাতে ক্ষমতাটা থাকবে। তোমার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির হিটলার, নাৎজিবাদের হচ্ছে যে তোমার হচ্ছে উত্থান ঘটেছিল, ইতালির মুসোলিনি, স্পেনের ফ্রাঙ্কো একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই ধরনের যে ব্যক্তি আছে এই ব্যক্তিরা কিন্তু একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপর যদি আমরা দেখি প্রত্যেকটা জিনিসের যেমন বৈশিষ্ট্য আছে, একনায়কতন্ত্রেরও তেমন বৈশিষ্ট্য আছে। একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো দেখি। একজন ব্যক্তির শাসন, একনায়কতন্ত্র মানে একজনের হাতে ক্ষমতায় থাকবে, স্বাভাবিক একটা বিষয়। অপরদিকে হচ্ছে একদলীয় শাসন, দেখা যায় একনায়কতন্ত্রে যে কোনো একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকে, যেমন হিটলারের নাৎজি বাহিনী বা হিটলারের সময় হচ্ছে যে তার রাজনৈতিক দলই হচ্ছে ক্ষমতায় ছিল। এরপর হচ্ছে তোমার শক্তি প্রয়োগে বিশ্বাসী। একনায়কতন্ত্রের ক্ষেত্রে কি ঘটে জানো, গণতন্ত্রের ক্ষেত্রে সরকার চেষ্টা করে জনগণের স্বার্থে কিছু করার ক্ষেত্রে বা জনগণের সাথে নেগোসিয়েশন করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। বাট তোমার একনায়কতন্ত্রের ক্ষেত্রে কি হয়, সে নেগোসিয়েশন করার প্রয়োজন বোধ করে না, সে তার সিদ্ধান্তটাকে জনগণের উপর চাপায় দেয়। সো জনগণের উপর যখন তুমি তোমার সিদ্ধান্ত চাপাবা তখন কি করতে হবে, তোমাকে ডেফিনেটলি শক্তি প্রয়োগ করতে হবে। এরপর প্রহসনমূলক আইনসভা থাকে। প্রহসনমূলক আইনসভা কেন বলা হয়েছে, কারণ ধরো এটা একটা হাস্যরসাত্মক কার্যক্রম হয় যেখানে আসলে কারো মতামত নেওয়া হয় না, নামে একটা আইনসভা থাকে। আসলে যে ব্যক্তির হাতে ক্ষমতা তার সিদ্ধান্তটাই সবসময় কার্যকর হয়। এরপর প্রচারণার একচেটিয়া ব্যবহার, যখন ধরো একনায়কতন্ত্রের ক্ষেত্রেও কিন্তু সামটাইমস নির্বাচন হয়, নির্বাচন যখন হয় তখন হচ্ছে প্রচারণার ক্ষেত্রে অন্য কোনো দলকে সুযোগ দেওয়া হয় না, শুধুমাত্র তার রাজনৈতিক দল প্রচারণা করে। এরপর যদি আমরা দেখি ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্র বিরোধী। সো একনায়কতন্ত্র কখনোই ব্যক্তি স্বাধীনতাকে প্রমোট করে না এবং গণতন্ত্রের বিপরীত একটা শাসন ব্যবস্থা। তার মানে আমরা বুঝতেই পারি যে এটা একটা গণতন্ত্রের বিরোধী শাসন ব্যবস্থা। এরপর যদি আমরা দেখি বিশেষ আদর্শের প্রতি আস্থা, যেমন হিটলারের প্রতি সবার আস্থা ছিল, মুসোলিনির প্রতি সবার আস্থা ছিল, এরকম বিশেষ একটা আদর্শ থাকে, তাদের একটা দর্শন থাকে, ওই দর্শনের প্রতি সবার আস্থা থাকে। এবং উগ্র জাতীয়তাবাদ, জার্মানিতে যেমন হিটলার উগ্র জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল, ঠিক একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়। তারা ভাবে, ওই শাসক গোষ্ঠী ভাবে তারাই সবসময় শাসন করবে, তারাই সর্বোৎকৃষ্ট জাতি, অন্য কেউ মানে তারা কখনো ভুল করতে পারে না বা অন্য কারো ওপিনিয়নকে তারা কখনোই হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে পারে না। আমরা তো বললাম প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ কিছু দিক রয়েছে এবং নেগেটিভ কিছু দিক রয়েছে, ঠিক একইভাবে একনায়কতন্ত্রেরও কিছু গুণাবলী রয়েছে। একনায়কতন্ত্রের গুণাবলী সমূহ আমরা চলো একটু দেখে নেই। একনায়কতন্ত্রের গুণাবলী হলো তোমার জাতীয় সংহতি প্রতিষ্ঠা। কেননা এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি নাই, ভিন্ন ভিন্ন তোমার হচ্ছে যে মতাদর্শও নাই। তার মানে কি, যেখানে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ইডিওলজি নাই, তার মানে সবাই একটা মতাদর্শে আদর্শিত হবে, সবার হচ্ছে একটা জাতীয়তাবাদ থাকবে বা জাতীয় সংহতিটা প্রতিষ্ঠিত হবে।
এরপর যদি দেখি দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা তোমার হচ্ছে খুব দ্রুত প্রতিষ্ঠিত হয়, একটা ল করে দেওয়া হয়, দেন সবাই ওটা মানতে বাধ্য থাকে। সো এরপর যদি আমরা দেখি অর্থনৈতিক উন্নতি, দুর্নীতির সংখ্যা থাকে না বা স্বজনপ্রীতির সংখ্যা থাকে না, বা অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বিভিন্ন স্টেজ পার করার ক্ষেত্রে তোমার বিভিন্ন জায়গা থেকে সিদ্ধান্ত বা প্রকল্পের অনুমোদনের যে বিষয়টা এটাও থাকে না, এর কারণে অর্থনৈতিক উন্নতিটাও হয়। এরপর যদি আমরা দেখি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তব, একটা সরকার বা একটা গোষ্ঠী যেহেতু দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে, তার মানে দীর্ঘমেয়াদী কোনো একটা পরিকল্পনা নিতে পারে তারা এবং সেটা বাস্তবায়নও করতে পারে। যেমন আমরা যদি দেখি চীনে কিন্তু হচ্ছে যে ধরো চীনের যে প্রেসিডেন্ট তিনি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে, এর কারণে তিনি হচ্ছে একটা প্রজেক্ট হাতে নিয়েছে যেটা হচ্ছে BRI সংক্ষেপে বলা হয়, যেটাকে আমরা ফুল ফর্ম হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সো এটা হচ্ছে যে প্রাচীনকালে চীনের একটা রেশম রোড ছিল যেটা দ্বারা হচ্ছে তারা ইউরোপের সাথে বাণিজ্য করত, এটারই নবরূপায়ণ বা নয়া রেশম রোড নামে পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে বৃহৎ একটা অঞ্চলের সাথে চীনকে কানেক্টেড করবে, যেটা চীনের বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য করবে। এই দীর্ঘ টাইমের যে প্রজেক্টটা, যেটা অলমোস্ট 2012 সাল থেকে শুরু হয়েছে, যেটা তোমার হচ্ছে যে কি করতে পারতেছে, বাস্তবায়নের পথে হাঁটতে পারতেছে। কেননা এখানে কি একটা গভর্নমেন্ট বা হচ্ছে যে একজন ব্যক্তির হাতেই ক্ষমতা রয়েছে, অর্থের অপচয় হয় না। কেননা দেখা যায় যে গণতন্ত্রের ক্ষেত্রে একটা গভর্নমেন্ট একটা প্রকল্পের জন্য হচ্ছে সমীক্ষা করলো, যাচাই করলো বা বিভিন্ন কিছুর পরে ওই প্রকল্পটা আর আশার আলো দেখে না, তখন তোমার অর্থের অপচয় হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলা, খুব সহজে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারে, কেননা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণটা খুবই দ্রুত নিতে পারে একনায়কতন্ত্রের ক্ষেত্রে। সো আমরা একটু আগেই বললাম প্রত্যেকটা জায়গার হচ্ছে যেমন পজিটিভ দিক আছে, এরকম প্রত্যেকটা জায়গার নেগেটিভ দিক আছে। সো একনায়কতন্ত্রের আমরা নেগেটিভ দিক বা দোষাবলীর জায়গাগুলো একটু দেখে নিব। সো একনায়কতন্ত্রের দূষণ বলে হচ্ছে এখানে দায়িত্বশীলতার অভাব থাকে, গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করা হয়, ডেফিনেটলি করা হবে, উগ্র বর্ণবাদী এবং জাতীয়তাবাদী আচরণ করা হয়, যুদ্ধ ও সাম্রাজ্যবাদী এবং আন্তর্জাতিক বিরোধী থাকে। এরপর হচ্ছে যে তোমার সর্বাত্মবাদী এবং ব্যক্তি স্বাতন্ত্র্য বিরোধী থাকে, বিপ্লবের সম্ভাবনা থাকে, কেননা একটা মানুষ যখন দীর্ঘ সময় ধরে শাসন করতে থাকে তখন হচ্ছে যে বিপ্লবের সম্ভাবনা থেকে আমরা ইতিহাসে দেখেছি, আমরা হচ্ছে ফরাসি বিপ্লব দেখেছি, আমরা হচ্ছে রুশ বিপ্লব দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন বিপ্লব দেখেছি আমরা। স্বৈরতন্ত্রের নামান্তর হয়, হ্যাঁ তারা আসলে তার যে আদর্শটা বা তার মতাদর্শটাই বাস্তবায়ন করতে থাকে, এর কারণে স্বৈরতন্ত্রের নামান্তর হয়। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা, এই জায়গায় হচ্ছে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে যে কম্পারিজন আছে বা তুলনামূলক আছে, এটা একটু আলোচনা করে দিবে। দুইটা কিন্তু আসলে বিপরীত। দেখো গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত ধর্মে, গণতন্ত্র একদিকে তোমার আর আমার ভয়েসকে প্রমোট করতেছে, অপরদিকে একনায়কতন্ত্র কিন্তু গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। তুমি জাস্ট খালি হচ্ছে এই পয়েন্টগুলোতে স্থায়িত্ব, তারপর হচ্ছে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে হচ্ছে তোমার একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে যে তুলনা আছে তুলনাটা করবা। দুইটার স্থায়িত্ব কেমন, গণতন্ত্রের স্থায়িত্ব কিন্তু বেশি না, এটার রোটেশন আছে, বাট একনায়কতন্ত্রের স্থায়িত্ব অনেক বেশি। অপরদিকে যদি হচ্ছে আমরা দেখি শাসকের সংখ্যা, গণতন্ত্রে কিন্তু শাসকের সংখ্যা অনেকজন, বাট একনায়কতন্ত্রে কিন্তু শাসকের সংখ্যা একজন থাকে। সো নেতৃত্বর ক্ষেত্রেও কিন্তু একনায়কতন্ত্রে নতুন নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটে না, বাট গণতন্ত্রে ঘটে। এই পয়েন্টগুলো হচ্ছে তুমি হচ্ছে যে করবা। ক্ষমতার স্বাধীনতা কিন্তু ব্যক্তি স্বাধীনতা কিন্তু তোমার গণতন্ত্রে আছে, একনায়কতন্ত্রে নাই। সো এরপর যদি আমরা দেখি সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার সাধারণত গণতন্ত্রে দেখা যায়। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী পরিষদ শাসিত যে সরকারটা রয়েছে এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ব্যাপক জনপ্রিয়তাটা পেয়েছে যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে। তার মানে মন্ত্রী পরিষদ, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেখানে হচ্ছে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলা হয়। তাকে কি বলা হয়? মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলা হয়। ওকে, সো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য। সো প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক তেমনি সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা। আইনসভার প্রাধান্য, ডেফিনেটলি আইনসভার প্রাধান্য পাবে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, একটা নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, সিস্টেমেটিক ওয়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারপর ক্ষমতায় আসবে। এরপর হচ্ছে দায়িত্বশীল শাসন,
দায়িত্ব থাকবে, জনগণের প্রতি দায়িত্ব থাকবে, দেশের প্রতি দায়িত্ব থাকবে, ক্ষমতার একত্রীকরণ হবে, নমনীয়তা থাকবে, দলীয় শাসন থাকবে এবং প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা থাকবে। সো তোমাকে যদি বলা হয় সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্য আছে, এর জন্য কি করব আমরা? এর জন্য আমরা জাস্ট পয়েন্টগুলো মুখস্থ করব, এরপর আমরা এক্সপ্লেন করে দিব। আমরা যদি পয়েন্টগুলো মুখস্থ করি, এরপর ভেতরের ইনফোগুলো আমরা জাস্ট বাস্তবতার সাথে রিলেট করব, দেখবা মুখস্থ করার দরকার নাই। ভুলেও পয়েন্টের ভেতরের যে তথ্য আছে এগুলো মুখস্থ করতে যাবা না, যেটা মুখস্থ করা সম্ভব না। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণাবলী, সেইভাবে আমরা গুণাবলী দেখব, আবার ক্রিটিসিজম দেখব। নমনীয়তা থাকে, তারপর হচ্ছে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করে, যৌথ নেতৃত্ব থাকে, দ্রুত আইন প্রণয়ন করতে পারে, কারণ হচ্ছে সবাই হচ্ছে পার্লামেন্টের সদস্য থাকে, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এরপর হচ্ছে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা থাকে, বিরোধী দলের হচ্ছে যে মর্যাদা থাকে, বিরোধী দল সমালোচনা করতে পারে গঠনমূলকভাবে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা যায়, যেটা হচ্ছে ব্রিটেন, তোমার হচ্ছে কানাডায় আছে, অস্ট্রেলিয়ায় প্রচলিত আছে। ব্রিটেনের রানী হচ্ছে তাদের প্রতীকী হচ্ছে প্রধান। এরপর হচ্ছে নাগরিক সচেতনতা বৃদ্ধি করা যায়, আর এটা হচ্ছে স্বৈরাচারী বিরোধী একটা শাসন ব্যবস্থা। সেইভাবে পয়েন্টগুলো মুখস্থ করে আমরা এক্সপ্লেন করে দেব। এরপর যদি আমরা দেখি সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের দোষাবলী, এটারও কিছু দোষাবলী আছে, যেমন মন্ত্রী পরিষদের একনায়কতন্ত্র, মানে এই ব্যবস্থায় মন্ত্রী পরিষদটাই সর্বোচ্চ প্রাধান্য পায়। অপরদিকে দলীয় স্বার্থের প্রাধান্য, কেউ তার দলীয় স্বার্থের বাইরে গিয়ে কাজ করে না। ধরো কেউ যদি XYZ রাজনৈতিক দলের থাকে তাহলে সে XYZ রাজনৈতিক দলের হয়ে কাজ করে, কেউ যদি ABC রাজনৈতিক দলের থাকে সে সবসময় ভালো হোক বা খারাপ হোক ABC রাজনৈতিক দলের হয়েই কাজ করে। এরপর হচ্ছে তোমার স্থিতিশীলতার অভাব থাকে, কেননা অপোনেন্ট পার্টি হচ্ছে যে হরতালের মতো কাজ করে বা হচ্ছে যে ক্ষমতা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। জরুরি অবস্থায় অনুপযোগী, জরুরি অবস্থায় এটা আসলে কাজ করে না, তখন আসলে এটা অনুপযোগী হয়ে যায়। সত্য, স্বাধীন ও অনুন্নত দেশের জন্যও জিনিসটা অনুপযোগী, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিরও অনুপস্থিতি রয়েছে এই অবস্থায়। ওকে, এখন চলো আমরা দেখে নিব রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। সো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাও কিন্তু পৃথিবীর বেশ কিছু দেশে বিদ্যমান রয়েছে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সাধারণত হচ্ছে রাষ্ট্রপতির নিকট সব কিছু দায়ী থাকবে, কেন্দ্রে থাকবে হচ্ছে রাষ্ট্রপতি। সো শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কার্যাবলীর জন্য সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না, তাকে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বলে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলে। সো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় শাসনকার পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে, মানে সব ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। সো এই রাষ্ট্রপতি শাসিত শাসন ক্ষমতার বৈশিষ্ট্যটা আমরা একটু জেনে নিই। রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক থাকে, মানে রাষ্ট্রপ্রধান থাকে হচ্ছে যে প্রকৃত শাসক, মানে রাষ্ট্রপতি থাকে হচ্ছে প্রকৃত শাসক। অপরদিকে হচ্ছে সরকার স্থিতিশীল হয়, কেননা একজন রাষ্ট্রপতি কিন্তু হচ্ছে ক্ষমতায় থাকে। যেমন আমরা যদি দেখি চীনের ক্ষেত্রে যদি দেখি, এখানে যদিও এটা আসলে তোমার হচ্ছে স্বৈরতন্ত্রের মতোই পড়ে, বাট US এর ক্ষেত্রে যদি আমরা দেখি অনুগত মন্ত্রিসভা থাকে, মন্ত্রিসভা রাষ্ট্রপতির অনুগত থাকে, আইনসভা নিয়ন্ত্রণমুক্ত থাকে, আইনসভায় কারো নিয়ন্ত্রণমুক্ত থাকে না, কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কোনো ইনফ্লুয়েন্সও থাকে না। বিচার বিভাগের প্রাধান্য পায়, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিও এখানে হচ্ছে গুরুত্ব পায়। ওকে, রাষ্ট্রপতি শাসিত গুণাবলী, সরকার ব্যবস্থার গুণাবলীটা আমরা দেখে নিব। এটা স্থায়িত্ব, এটা দীর্ঘস্থায়ী হয়, কেননা হচ্ছে বহু রাজনৈতিক দল থাকে না এই জায়গায়। আইনসভা প্রভাবমুক্ত শাসন বিভাগ, আইনসভার প্রভাবমুক্ত শাসন বিভাগ থাকে, এখানে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না, কোনো পলিটিক্যাল পার্টি নাই, ইনফ্লুয়েন্সটা করবে কে? সো মানে ইনফ্লুয়েন্স করার মতো পলিটিক্যাল পার্টি নাই, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কেননা রাষ্ট্রপতি, বাংলাদেশের যদি দেখাও তুমি হচ্ছে যে এখানে পার্লামেন্ট থেকে একটা বিল পাস হবে, এরপর রাষ্ট্রপতি সম্মতি দিবে, তারপর সেটা হচ্ছে যে কার্যকর হবে। বাট রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় খুব সহজেই এই সিদ্ধান্তটা নেওয়া যায়। জরুরি অবস্থা মোকাবেলায় উপযোগী, বাংলাদেশে বা অন্য কোনো একটা দেশে যদি ধরো বাংলাদেশে যদি কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এটার মেয়াদ কিন্তু হবে 120 দিন। সো এটা কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করবে। তার মানে কি, যে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে রাষ্ট্রপতিকে সংসদের অনুমতিক্রমে ঘোষণা করতে হবে। বাট যেখানে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বিদ্যমান, সেখানে তো সংসদের অনুমতি নিতে হবে না। এরপর যদি হচ্ছে আমরা দেখি অনুন্নত দেশের জন্য উপযোগী, কেননা সেন্ট্রাল একটা জায়গা থেকে শাসন কার্য পরিচালনা করা হয়, তো এটা অনুন্নত দেশের জন্য উপযোগী।
বহুদলীয় ব্যবস্থায় উপযোগী, যেখানে আসলে ধরো অনেকগুলো রাজনৈতিক দল মিলে একটা সরকার গঠন করে না, এই জায়গায় আসলে কে সরকার প্রধান হবে এটা নিয়ে কিন্তু মতানৈক্য দেখা দেয়। সেই জায়গায় যদি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থাকে তাহলে কিন্তু ইজিলি জিনিসটাকে ডিল করা যায়। দলীয় মনোভাব প্রশমিত হয়, এখানে কোনো দলীয় মনোভাব থাকেই না। সো ক্ষমতার স্বতন্ত্রীকরণ হয় এই জায়গাতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়। সো এইটারও দোষাবলী আছে, মানে হচ্ছে দোষ আছে আর কি, ক্রিটিসিজম আছে। সো আমরা হচ্ছে দোষগুলা একটু দেখে নিব। এটা অনমনীয়তা, অপরদিকে গণতন্ত্র যেমন নমনীয় থাকে, এটা তেমন নমনীয় থাকে না। সরকার দায়িত্বহীন হয়, সরকার খুব বেশি হচ্ছে দায়িত্ব নিতে চায় না, সে তার অভিমতটাই হচ্ছে সবসময় প্রকাশ করার চেষ্টা করে। এরপর হচ্ছে আইন প্রণয়নের নেতৃত্বের অভাব, কেননা এখানে রাষ্ট্রপতি যেটা বলে ওইটাই হচ্ছে, নতুন নতুন নেতৃত্ব তো আসতেছে না। শাসন ও আইন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব, একটা গ্যাপ থেকে যায় শাসন ও আইন বিভাগের মধ্যে। স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা, তোমার হচ্ছে যে রাষ্ট্রপতির কথাই যেহেতু হচ্ছে আইন হয়ে যাচ্ছে, এখানে স্বেচ্ছাচারী হইতেই পারে। আইন প্রণয়নে অসুবিধা, যেখানে আসলে মতামত না নিয়ে আইন প্রণয়ন করা হয় সেখানে অসুবিধা হতেই পারে। আর এটা বিপজ্জনক, কেননা এই জায়গা থেকে স্বৈরতন্ত্র কায়েম হইতে পারে, দীর্ঘ সময় একজন ব্যক্তি রাষ্ট্রের শাসন ক্ষমতা ধরে রাখতে পারে। এরপর আমরা যদি দেখি সরকারকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এককেন্দ্রিক সরকার আবার যুক্তরাষ্ট্রীয় সরকার। সো এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি, এককেন্দ্রিক সরকারটাই একটু আমরা দেখে নিব। এককেন্দ্রিক সরকার হচ্ছে যে ধরো, এককেন্দ্রিক সরকার বলতে এমন এক সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত থাকে। কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত থাকে, এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্য সরকার থাকতে পারে, কিন্তু এই সরকারগুলো কোনো স্বাধীন ক্ষমতা ভোগ করে না। যেমন আমরা যদি দেখি যুক্তরাজ্য, বাংলাদেশ, ফ্রান্স, জাপান ইত্যাদি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার রয়েছে, মানে সেন্ট্রাল একটা গভর্নমেন্ট থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট সব কিছু আসলে নিয়ন্ত্রণ করবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। সো এককেন্দ্রিক সরকারের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নিব, ভালোভাবে মনে রাখবা। কেন্দ্রীভূত ক্ষমতা থাকবে, যেমন বাংলাদেশে একটা পার্লামেন্ট থেকে সব কিছু হচ্ছে। সুপরিবর্তনীয় সংবিধান, এককেন্দ্রিক সরকারের সুপরিবর্তনীয় করা যায় সংবিধান, মানে খুব সহজে পরিবর্তন করা যায়, যদিও বাংলাদেশেরটা দুষ্পরিবর্তনীয়। একক আনুগত্য, সো একজন সরকারের প্রতি হচ্ছে যে আনুগত্য প্রকাশ করে, বা বিভিন্ন যে অঙ্গরাজ্যগুলো আছে ওইটা হচ্ছে একটা গভর্নমেন্টের প্রতি আনুগত্য প্রকাশ করে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, বিভিন্ন প্রদেশ থাকে না, যেমন বাংলাদেশে বিভিন্ন বিভাগ আছে, ভারতে বিভিন্ন প্রদেশ আছে, এই প্রদেশগুলো আসলে স্বতন্ত্রভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারে না, একদম সেন্ট্রালের উপরই হচ্ছে প্রাধান্য পায়, বা সেন্ট্রাল যেটা বলে ওইটার উপরেই নির্ভর করে। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র, প্রদেশগুলো আসলে কেন্দ্রের এজেন্ট মাত্র, কেন্দ্র যা বলে সেটাই হয়, মানে সেন্ট্রাল থেকে যেটা বলে ওইটাই হয় আর কি। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন, কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই সমস্ত কার্যক্রম হয়ে থাকে। এরপর যদি আমরা দেখি এক কেন্দ্রীয় সরকারের গুণাবলী, এক কেন্দ্রীয় সরকারের বেশ কিছু গুণাবলী রয়েছে, এগুলো আমরা একটু দেখে নেই চলো। প্রথমত হচ্ছে নমনীয় প্রকৃতির এককেন্দ্রিক শাসন ব্যবস্থা থাকে, রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, অপচয় রোধ হয়, কেননা অনেকগুলো যদি হচ্ছে প্রদেশ থাকতো এবং যদি এককেন্দ্রিক না থাকে যুক্তরাষ্ট্রীয় থাকতো, প্রত্যেকটা প্রদেশ থেকে অপিনিয়ন নিতে হইতো, যেটা আসলে সময় সাপেক্ষ হইতো। এরপর যদি হচ্ছে আমরা দেখি অপচয় রোধ, কেননা হচ্ছে যে বিভিন্ন জায়গায় নির্বাচন করার থেকে এক জায়গায় যখন নির্বাচন হয় এটা অপচয় রোধ হয়, আর বিভিন্নভাবে অপচয় রোধ হয়। ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে উপযোগী, ছোট রাষ্ট্রে এই ধরনের ব্যবস্থা তুমি করতে পারো, বাট রাষ্ট্র যদি অনেক বড় হয় সেক্ষেত্রে সেন্ট্রাল একটা গভর্নমেন্ট থেকে এটা পরিচালনা করা অনেক কঠিন হয়ে যায়। জাতীয় সংহতি বজায় রাখাটা সহজ হয়, সুষ্ঠু শাসনের নিশ্চয়তা দেওয়া যায়। সো এই যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এটার গুণাবলী জানলাম, এটার ঠিক দোষাবলীও রয়েছে, দোষ রয়েছে, ক্রিটিসিজমগুলো আমরা একটু জেনে নেই। স্বায়ত্তশাসন বিরোধী, আমলাদের দৌরাত্ম্য বেশি থাকে। তারপর হচ্ছে কেন্দ্রের কাজের চাপ বৃদ্ধি, কেননা একটা সেন্ট্রালে সব কিছু হয়, যেমন বাংলাদেশের কথা যদি চিন্তা করো, ঢাকাতে যেহেতু সব কিছু হচ্ছে তার মানে ঢাকার উপর চাপটা অনেক বেড়ে যাচ্ছে। বাট ঢাকাতে সব কিছু না হয়ে যদি এটাকে বিকেন্দ্রী করে দেওয়া হয়তো, চট্টগ্রামে হচ্ছে, রাজশাহীতে ঢাকার মতো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বা অন্যান্য জায়গায়, তাহলে কিন্তু ঢাকার উপরে এত চাপ পড়তো না। ঠিক সেইমভাবে তোমার হচ্ছে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি পায় যখন এককেন্দ্রিক সরকার থাকে, কেননা একটা কেন্দ্র থেকেই সমস্ত কিছু বন্টন হয়। অপরদিকে যদি আমরা দেখি সমস্যার সমাধানে অসুবিধা হয়। এরপর হচ্ছে যে তোমার বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী, যেটা একটু আগেই বলেছি। স্থানীয় নেতৃত্ব বিকশিত হয় না, কেননা সেন্ট্রালে সব কিছু করতে হয়।
এরপর হচ্ছে বিপ্লবের সম্ভাবনা থাকে, কেননা তুমি সেন্ট্রাল থেকে সিদ্ধান্ত দিবা, বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরও তো হচ্ছে যে কিছু বলার থাকতে পারে, সো তারা জিনিসটাকে পজিটিভলি নাই নিতে পারে। এরপর যদি হচ্ছে আমরা দেখি যুক্তরাষ্ট্রীয় সরকার, সো যুক্তরাষ্ট্রীয় সরকারটা আসলে কি, ধরো অনেকগুলো অঙ্গরাজ্য থাকবে, সেটা একত্রিত হয়ে একটা সরকার ব্যবস্থা বিদ্যমান হবে। এটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে 50টা অঙ্গরাজ্য রয়েছে। কয়টা অঙ্গরাজ্য রয়েছে? 50টা ভিন্ন ভিন্ন অঙ্গরাজ্য, যারা একত্রিত হয়ে একটা দেশ গঠন করেছে। এই জিনিসটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। সো এছাড়া হচ্ছে তোমার কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত প্রভৃতি জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিব। আমি তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা বৈশিষ্ট্য দেখতেছি, 3টা জিনিস দেখতেছি। বৈশিষ্ট্য দেখতেছি, এটার ভালো দিক দেখতেছি, এটার খারাপ দিক দেখতেছি। তার মানে প্রত্যেকটা জিনিসের যদি তুমি বৈশিষ্ট্য, ভালো দিক, খারাপ দিক, এই 3টা জিনিস শিখে ফেলো, তাহলে তো তোমার জন্য সৃজনশীল লেখা এমনি ইজি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা দেখি, যুক্তরাষ্ট্রীয় মনোভাব থাকবে, সেন্ট্রাল একটা সব কিছু হবে, তোমার হচ্ছে যে সংবিধানের প্রাধান্য পাবে, দুষ্পরিবর্তনীয় সংবিধান হবে, সহজে পরিবর্তন করা যাবে না সংবিধান। 2 ধরনের সরকার হয়ে থাকে এই জায়গায়। দ্বৈত নাগরিকত্ব থাকে, দেখা যায় যে সে হচ্ছে তার অঙ্গরাজ্য, মাঝে মধ্যে দেখা যায় যে আলাদা আলাদা দেশ মিলে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করেছে, সে তার দেশেরও নাগরিক, আবার ওই যে কেন্দ্রের যে হচ্ছে ব্যবস্থা আছে ওইটারও নাগরিক। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়ে থাকে। এরপর হচ্ছে লিখিত সংবিধান থাকে, ক্ষমতার বন্টন, বিচার বিভাগের প্রাধান্য এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। সো এখন আমরা একটু জেনে নিব যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার গুণাবলী সম্পর্কে। সো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার গুণাবলী হচ্ছে, কেন্দ্রীয় সরকারে কাজের চাপ হ্রাস পাবে, কেননা এটা হচ্ছে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা অঙ্গরাজ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, জাতীয় সংহতি ও স্থিতিশীলতা অর্জন করা যায়। এরপর হচ্ছে বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। এরপর হচ্ছে শক্তিশালী রাষ্ট্র গঠন করা যায়, কেননা ছোট ছোট অনেকগুলো অঙ্গরাজ্য মিলে তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে কনসিডার করে থাকি। আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার হয়, রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং স্থানীয় সমস্যার সমাধান হয়ে থাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে, সরকার ব্যবস্থার মাধ্যমে। সো এটার নেগেটিভ দিকগুলো আমরা দেখে থাকি। সরকার দুর্বল হয়, কেননা হচ্ছে যে অনেকগুলো অঙ্গরাজ্য হয়ে থাকে, এদের মতের পার্থক্য হয়ে থাকে। সো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়ে থাকে, কেননা নানামুনি নানামত বলতে একটা কথা আছে, বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন মতামত থাকবে, এটাই স্বাভাবিক। শাসনতান্ত্রিক জটিলতা দেখা দেয় বিভিন্ন সময়, কেননা অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে যে তোমার শাসন কার্য পরিচালনা করা লাগে। অনমনীয়তা থাকে, ব্যয়বহুল হয়, নির্বাচনের ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়, জটিল পদ্ধতি, জরুরি ব্যবস্থার জন্য অনুপযোগী, কেননা খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। নাগরিকদের উদাসীনতা বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। সো বিভিন্ন সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন একটা দেশের গুরুত্বপূর্ণ যে বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই 3টা সম্পর্কে আমরা ঝটপট একটু জেনে নিব। আর একটু সময় ধৈর্য ধরে অপেক্ষা করো, তাহলে এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। সো প্রথমেই যদি আমরা দেখি আইন বিভাগ, সরকারের বিভাগগুলোর মধ্যে হচ্ছে আইন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিভাগই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার আইন প্রণয়ন, তারপর হচ্ছে যে সংবিধান সংশোধন, শাসন ও বিচার কাজ সংক্রান্ত বহুমুখী কর্ম সম্পাদনা করে থাকে হচ্ছে আইন বিভাগ। সো আমরা যদি দেখি আইনসভার গঠন, সো আইনসভার গঠনটা যদি আমরা একটু দেখে রাখি, এই জিনিসটা আবার বলে দিলাম, আইনসভার গঠন সম্পর্কে প্রশ্ন আসলেই এটা ড্র করে দিবা। প্রথমত হচ্ছে আইনসভা, এটা এক কক্ষ বিশিষ্ট হয়ে থাকে, আবার দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। যেমন বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, ভারতের আইনসভা, ইউএসের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। সদস্যগণ নির্বাচিত হন, জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হন। এরপর হচ্ছে দ্বিকক্ষ আইনসভার একটা থাকে হচ্ছে নিম্নকক্ষ, আরেকটা থাকে হচ্ছে উচ্চকক্ষ। সদস্যগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন হচ্ছে নিম্নকক্ষে, আর উচ্চকক্ষে হচ্ছে তোমার হচ্ছে সদস্যগণ আসেন উচ্চাধিকার সূত্রে মনোনয়নের মাধ্যমে, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, পরোক্ষ নির্বাচনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমেই হয়ে থাকে আর কি। সরাসরি নির্বাচন হয়ে থাকে না, বিভিন্ন মানে এই 4 ধরনের যে কোনো একটা নির্বাচন হয়ে থাকে। সো আবারও দেখে বলে দেই, আইনসভার গঠন, আইনসভাকে 2 ভাবে ভাগ করতে পারি, এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের দেশেরটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আরও অনেক দূরের একটা দেশ যুক্তরাষ্ট্র, যার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখে থাকি শাসন বিভাগ,
সো শাসন বিভাগ যদি হচ্ছে আমরা দেখি গণতান্ত্রিক শাসন বিভাগ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমার হচ্ছে শাসন বিভাগ বহুমুখী কার্য সম্পাদন করে থাকে, তবে আইনসভার গুরুত্ব হ্রাস পাওয়ার কারণ শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এজন্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার পরিবর্তে শাসন বিভাগের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছে। সরকার যে বিভাগ আইনসভার প্রদত্ত আইনকে বলবৎ করে তাকে শাসন বিভাগ বলে। তাহলে শাসন বিভাগ কাকে বলে? সরকারের যে বিভাগ আইনসভা প্রদত্ত আইনকে বলবৎ করে তাকে হচ্ছে শাসন বিভাগ বলা হয়ে থাকে। সো শাসন বিভাগের গঠন প্রণালীটা আমরা একটু দেখে নিব। শাসন বিভাগ হচ্ছে তোমার হচ্ছে দুইটা ভাগ থাকে শাসন বিভাগের, একটা হচ্ছে রাজনৈতিক অংশ, আরেকটা হচ্ছে অরাজনৈতিক অংশ। সো শাসন বিভাগের কয়টা ভাগ থাকে? দুইটা ভাগ থাকে, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। শাসন বিভাগের তোমার হচ্ছে প্রথমত হচ্ছে রাজনৈতিক অংশ থাকে হচ্ছে অস্থায়ী, যারা কিনা সরকার চেঞ্জ হইলে পরে তোমার পরিবর্তন হয়ে থাকে, যেমন হচ্ছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আজকে এক দল ক্ষমতায় থাকলে একজন ব্যক্তি এমপি থাকবে, অপর দল ক্ষমতায় গেলে আরেকজন ব্যক্তি এমপি হবে। আর অরাজনৈতিক যেটা হচ্ছে যে ধরো ওই তোমার হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, বিসিএস এর মাধ্যমে, যেটা হচ্ছে বা বিভিন্নভাবে নিয়োগ হয়ে থাকে আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, যারা হচ্ছে অরাজনৈতিক অংশ, যারা স্থায়ী, যারা আসলে চেঞ্জ হয় না। রাষ্ট্রের শাসন নীতি ও আইন কার্যকর করেন। তোমার হচ্ছে যে এরা কি করেন? রাষ্ট্রের শাসন নীতি ও আইন কার্যকর করেন। অপরদিকে রাজনৈতিক অংশ বেসিক্যালি হচ্ছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রধানমন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, যারা হচ্ছে রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ করে থাকেন। এরা হচ্ছে নীতি নির্ধারণ করেন। শাসন বিভাগের রাজনৈতিক যে অংশটা আছে এরা হচ্ছে নীতি নির্ধারণ করেন, আর অরাজনৈতিক অংশটা হচ্ছে আইন কার্যকর করে থাকেন। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বিচার বিভাগ। সো বিচার বিভাগের সরকারের তিনটা বিভাগের মধ্যে বিচার বিভাগ হচ্ছে অন্যতম। সো বিচার বিভাগ হচ্ছে যে তোমার রাষ্ট্র মানুষের অধিকৃত স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশের পথকে সুগম করে, আর সরকারের বিচার বিভাগ মানুষের অধিকার সংরক্ষণ করে, ন্যায় বিচার নিশ্চিত করে। তার মানে বিচার বিভাগ কি করে? মানুষের ন্যায় বিচারকে নিশ্চিত করা হচ্ছে বিচার বিভাগের কাজ। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। সো তোমাকে যদি বলে বিচার বিভাগ কাকে বলে, তখন তুমি লিখে দিবা সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগের গঠন প্রক্রিয়া। বিচার বিভাগকে হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে নিম্ন আদালত, নিম্ন আদালতকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত। বিচার বিভাগকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে নিম্ন আদালত, নিম্ন আদালতকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত। এগুলা বিস্তারিত একটু দেখে নিবা প্রত্যেকটা আদালতের। এরপর যদি হচ্ছে আমরা দেখি মাধ্যমিক স্তরের আদালত, এরপর হচ্ছে তৃতীয় যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার উচ্চ আদালত। সো উচ্চ আদালতকে হচ্ছে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উচ্চ আদালতের দুইটা ভাগ রয়েছে। উচ্চ আদালত যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, সেটার একটা রয়েছে হচ্ছে আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। বাংলাদেশে উচ্চ আদালত সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ রয়েছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই জিনিসটা আমরা আরেকবার রিভিউ দেই। আমরা হচ্ছে বিচার বিভাগের গঠনটা একটা দেখি। প্রথমত হচ্ছে নিম্ন আদালত থাকে, নিম্ন আদালতকে দুই ভাগে ভাগ করতে পারি, ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত। অপরদিকে হচ্ছে যে আমরা যদি দেখি নিম্ন আদালতের পরে হচ্ছে যে দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার মাধ্যমিক স্তরের আদালত, এরপর রয়েছে হচ্ছে উচ্চ আদালত। উচ্চ আদালতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উচ্চ আদালত বলতে বোঝায় হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে। এখন তোমাকে বলতে পারে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা, তখন উত্তর করবে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টা ডিভিশন রয়েছে? দুইটার ডিভিশন রয়েছে। নিচের কোনটি সুপ্রিম কোর্টের ডিভিশন? আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ। যে কোনো একটা আনসার করে দিবা। সো আই গেস এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো বা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা সবাই বিস্তারিত দেখবা আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। এটা সবাই বিস্তারিত হচ্ছে যে দেখে খাতায় লিখবা, লিখে হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপে সাবমিট করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, আর এই যে অধ্যায় ছিল তোমার হচ্ছে যে প্রথম পত্রের বেশ কয়েকটা অধ্যায় ছিল, যেটা আসলে অনেক ভাস্ট, অনেক বড়। আমি হয়তো বা অনেক দ্রুত পড়িয়েছি, কারণ আমি যদি আস্তে আস্তে পড়াই এক একটা লেকচারের ডিউরেশন 2 ঘন্টা পর্যন্ত হয়ে যাবে, যেটা আসলে তোমরা এতক্ষণ ধৈর্য নিয়ে ক্লাসটা করতে পারবে না।
এর কারণে হচ্ছে আমি একটু দ্রুত পড়িয়েছি, দ্রুত পড়িয়ে যাতে তোমরা অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে যাতে তোমাদের লেকচারটাকে রাখতে পারি, এর কারণে একটু দ্রুততার সাথে পড়িয়েছি। চেষ্টা করেছি তোমাদেরকে অধ্যায়গুলো থেকে সর্বোচ্চ ওভারভিউ দেওয়ার জন্য, একদম বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এরপরেও যদি হচ্ছে যে তোমাদের কোনো প্রবলেম থাকে, আমি আছি সবসময় তোমাদের সাথে। তোমরা হচ্ছে যে আই এডুকেশনের অফিসিয়াল যে পেজটা আছে সেই পেজে হচ্ছে পোস্ট করে আমাকে মেনশন করে দিবে। আশা করি এই অধ্যায় থেকে সর্বোচ্চ আনসার করতে পারবে এবং এমসিকিউ সিকিউ যাই আসুক না কেন উত্তর করতে পারবে। সবাই ভালো থাকবে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করবে। আবারও বলতেছি, প্রত্যেকটা কি পয়েন্ট, প্রত্যেকটা কিওয়ার্ড মুখস্থ করে ফেলতে হবে। এই অধ্যায় পড়া শেষে অধ্যায়ের এমসিকিউগুলো রিভাইজ দিতে হবে এবং গাইড থেকে বা সহায়ক বই থেকে সৃজনশীলেরও প্র্যাকটিস করতে হবে। তাতে করেই তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, তোমার কিন্তু গদবাঁধা লেখা যাবে না। তুমি আই এডুকেশনের স্টুডেন্ট, বাকি সবাই গদবাঁধা লিখলেও তুমি চেষ্টা করবে একটু এরকম করে হচ্ছে যে সর্বোচ্চ আদালত সম্পর্কে বলে সুপ্রিম কোর্ট দিয়ে একটু ড্র করে দিলা, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, এরপর বিস্তারিত লিখে দিলা, তারপর ইনফরমেটিভ লেখার চেষ্টা করবা, সো দ্যাট তুমি অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।